আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে ফুটবল বিশ্বকাপ 2026। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেন তারেক রহমান। জুলাই এলেই তিনি অনেকটা স্তব্ধ হয়ে যান। খুঁজে বেড়ান স্বামী সাইফুল ইসলামের স্মৃতি, যিনি 24-এর আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পেশায় সাইফুল ছিলেন বাস চালক। হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার মনে করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের গতি দিন দিন কমে আসছে। জুলাই ক্যালেন্ডারে শুধু একটি মাস নয়, এটি রক্তে লেখা এক গণ অভ্যুত্থানের নাম। 2024 সালের এই মাসে যখন লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছিল অধিকার, ন্যায় ও পরিবর্তনের দাবি, তখন শাসক গোষ্ঠীর গুলিতে রক্তাক্ত হয় রাজপথ, প্রাণ যায় কয়েকশো মানুষের। কিন্তু দমনপীড়ন থামাতে পারেনি ছাত্র জনতাকে। পতন হয় শেখ হাসিনা সরকারের। সময় গড়িয়েছে, কিন্তু স্বজন হারানো বেদনা আজও রয়ে গেছে অনেকের মনে। তেমনি একজন রাজধানীর হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার জুলাই আন্দোলনের সময় সায়েন্স ল্যাব মোড়ে স্বামী সাইফুল ইসলামকে হারিয়েছেন। 4 বছর বয়সী দুই যমজ ছেলে সহ 4 সন্তানের এই জননী স্বামীর কথা স্মরণ করে আজও বাক রুদ্ধ হয়ে পড়েন। 5 আগস্টে ঘরে সকাল থেকে ঘরেই ছিল, ওদিন আর বেরোতে সুযোগ পায় না। বাচ্চারা অসুস্থ, আমি বাসায় কাজ করতেছি, তো সুযোগ পায় না, বের হয় না। যখন হাসিনার পতন হয়েছে, শুনছে যে হাসিনা পালায় গেছে, তখন বেলা 3টা বাজে। তখন ওদের খাওয়াইছে, নিজেই খাওয়াইছে, ওদেরকে খাওয়াইয়া নিজেই ঘুম পড়েছে। ওইটাই আমার বাচ্চাদের জীবনের বাবার কোলে শেষ ঘুম ছিল। বাপ ছেলে একসাথেই গেছে। আমার ছেলে আর বীরের ভিতরে হারায় ফেলাইছে, মানে খুঁজা পায় না। পরে আর মোবাইল ছিল না, ফোনও দিতে পারে না। যখন বলছে রাস্তার কিনারে পড়ে আছে, তখন আমি বুঝতে পারছি আমার কেউ দেখতে দেয় না, যে ওরা তো গুলি করে পোড়াইয়া দিছে। হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশ্রুত সংস্কারের বিষয়ে কিছু অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অনেক দূর বলে মনে করেন তিনি। আমাদের জীবনটা যা হয়েছে, আমরা চাই না কোনো দিন কোনো রাজনীতি ভাবে বা যে কোনোভাবেই হোক, যে এরকম জুলাই যেন ভাই আর কারো জীবনে কোনোদিনও না আসে। আমরা যে কি হারাইছি একমাত্র আমরাই বুঝি। আমার ছোট ছোট বাচ্চা এখনো আমার কিছুদিন পর পর যায় বলে, মা বাবার ছবি তো আমি ছবি দেখবো। ভাই আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কিচ্ছু নাই। আমরা বিচার মনে হয় না কোনোদিন এই রাষ্ট্রে পাবো। আমরা আমাদের দিক থেকে দেখতেছি আমরা ভালো কিছু পাইনি। বৈষম্যহীন তো দূর হয়ই না, আরো বাড়ছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি রাজনীতির জন্য আর যাতে কাউকে স্বজন হারাতে না হয়, এমন গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেন এই জুলাই শহীদের স্ত্রী। সার্জিস আলম কর, নাহিদ কর, এই যে বড় বড় উপদেষ্টা যারা ছিল এই আন্দোলনের, যারা সম্মুখীন মেন নায়ক ছিল, 2-4 মাস না যাইতেই তারা দল গঠনে ব্যস্ত হয়ে গেছে। আমাদের দিকে তাকায় নেই। তারা কেন আমাদের দিকে তাকাইলো না? আমাদের বাচ্চারা এতিম হয়েছে কিন্তু তাদের জন্য। তারা যদি আন্দোলন ডাক না দিত, আমাদের স্বজন ঘর থেকে কখনো বের হইতো না। এখন তাদের কাছে যাইতে গেলে আমাদের অ্যাপার্টমেন্ট নিতে হয়। আমরা হারাইছি, আমরাই বুঝতেছি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযুক্ত 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ABM আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 3রা জুলাই রাত 11টা থেকে 2টা পর্যন্ত ইতিহাস বিভাগের 54তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের 55তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ, মানসিক নির্যাতন ও হয়রানি করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের পরিপন্থী হওয়ায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমাদের ক্লাস রুল এবং হলের কক্ষ নাম্বার, হলের নাম্বার, হলের নাম। আরাম আছে? হ্যাঁ ভাই। বিগত সরকারের সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নাটোর জেলার 7টি উপজেলায় প্রায় 6,000 ঘর বরাদ্দ দেওয়া হয়, যার অনেকগুলোই ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, ভূমিহীন নয় এমন লোকও ঘর পেয়েছে, তারা এসব ঘরে থাকছে না। আমি এখন আছি নাটোর সদর উপজেলার বাকশর এলাকায়। বিগত সরকারের একটি আলোচিত প্রকল্প ছিল এই আশ্রয়ণ প্রকল্প। সারা দেশের ন্যায় নাটোর জেলার 7টি উপজেলাতেও এই বরাদ্দ দেওয়া হয়েছে, মোট 5,619টি ঘর। অনেকগুলো ঘর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, সাধারণত নাগরিক সুবিধার অভাবে তারা এবং কর্মক্ষেত্রের অভাবে তারা এই স্থান থেকে চলে গেছে। এখানে বাড়ি লিছে কিন্তু কাম এই জায়গা নাই, তারা ঢাকা থাকে। এজন্য গরিব মানুষ সবাই ঢাকা কামের উদ্দেশ্য থেকে যায়। আর বাড়িটাও করছে মনে করেন যে নিচু, আমরা বৃষ্টি বাদল হলে রানতে পারি না ওই জায়গাটা, একবারে নিচা। এখনো মোটামুটি 20টার মতন ঘর, কোনো লোকজনই নাই এবং তারা থাকেও না অর্থিনী। এই যে যতদিন হলে ঘর হয়েছে এতদিন হলে কোনো তাদের বসবাস নাই। অনেকে তাদের আত্মীয় স্বজনকে রেখেছে, অনেকেই শুধুমাত্র তালাবদ্ধ করে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রেখেছে। অনেকে বলছেন দীর্ঘদিন থেকে এটি রক্ষণাবেক্ষণ করা হয় না, অনেকেই আসেন না তদারকি করতে। ওর এক চাচাতো বোন আছে, তার নামে এই বাড়িটা দেওয়া আছে। তার নাটোর একটা বাড়ি আছে, সে ওইখানে থাকে, আমি এখানে থাকি। এই ঘর যাদের পাওয়ার দরকার তারা পায়নি। তাদের জমি জমা আছে, বাড়িও আছে, কিন্তু তারা দখল করে চলে গেছে আর আসে না। শুরু থেকে দেখতেছি এখন পর্যন্ত কোনো ঘরের লোক নাই। প্রকৃত যারা ভূমিহীন, নাটোর সদর উপজেলার বাকশর এই এলাকা সহ সকল এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যাতে সঠিক ভূমিহীনরা পায় এবং তাদের যেন নাগরিক সুযোগ সুবিধাগুলো অব্যাহত থাকে, সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহেদুল আলম, দীপ্ত টিভি, নাটোর। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানি কমলেও বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। পানি কমতে থাকায় বিভিন্ন নদ নদীর 36টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেড়েছে। নিম্নাঞ্চলে ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। আজ সকাল 6টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমছে। কোরবানির ঈদের পর বরগুনায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা ও লাম্পি স্কিন রোগ। জেলা জুড়ে 1.5 শতাধিক গরুর মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ করেছেন খামারিরা। বরগুনায় লাম্পি স্কিন ও খুরা রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য গরু। এই রোগটি বর্তমানে মহামারী ধারণ করেছে। আজ আমরা একটি ফার্ম এসেছি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে, যেখানে লিটন মুন্সির প্রায় 16টি গরু রয়েছে এই ফার্মে। এর ফ্রিজিয়ান গরু রয়েছে, সব গরুগুলোই এই খুরা রোগে আক্রান্ত হয়েছে। সেই রোগটি কিভাবে ছড়িয়েছে, কেমনভাবে ছড়িয়েছে আমরা আপনাদেরকে যদি দেখাই, যে এই ফার্মটি আসলে তার স্বপ্নের একটি ফার্ম, যে ফার্মটি তিলে তিলে গড়েছেন। কিছুদিন আগে এই ফার্মের একটি ফ্রিজিয়ান গরু প্রায় 3,20,000 টাকায় গরুটি কিনেছেন এবং সেই গরুটি মারা গেছেন এই লাম্পি স্কিন রোগে। এখানে কিন্তু জানা গেছে যে সরকারি হাসপাতাল থেকে, এখানে যে পশু হাসপাতাল রয়েছে সেখান থেকে কিন্তু তেমন কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না এসব খামারিরা। আমাদেরকে যদি একটু দেখাতেন যে আসলে এই রোগটা কিভাবে ছড়ায় এবং এই রোগটা কোন ভাবে আসলে আক্রান্ত করছে এবং কোন গরুকে আক্রান্ত করছে বিশেষ করে। লক্ষণ হলে মুখ দিয়ে ফেনা পড়ে, লালা পড়তে থাকে এরকম। আর এই পা দেখেন, এই খুলো সব ভাগলা হয়ে গেছে। এক ভুল চিকিৎসা তো অবশ্যই হয়, একজন ডাক্তার যে জানে, একজন গ্রামের ডাক্তার কি সেই চিকিৎসা দিতে পারে? ভুল তো অবশ্যই হয় আমাদের। এই রোগে আক্রান্ত হয়ে প্রায়
1.5 শতাধিক গরুর এখন পর্যন্ত বরগুনা জেলায় মৃত্যু হয়েছে এবং এই রোগটা প্রতিদিনই কিন্তু বাড়ছে। এই ফার্মের থেকেই প্রায় 3 লক্ষ টাকার একটি গরু মৃত্যু হয়েছে। আমাদের এখানে ডাক্তার থেকে মনে করেন আমাদের সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছি। প্রাণী সম্পদ হাসপাতালে রয়েছি, অসংখ্য গরু এই অটোরিকশায় করে নিয়ে আসছে। আমরা এই লাম্পিং যে ডিজিজ যে রোগটি, সেটা কিন্তু এই প্রত্যেকটা গরুর গায়ে কিন্তু ঠোসকা দেখা যাচ্ছে এবং এই ঠোসকা ওঠার পরে কিন্তু তারা আসলে আতঙ্কিত হচ্ছে। আমরা কথা বলবো এখানে যিনি দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির বাজারে পরে আসলে এই রোগটা বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ সেখান থেকে বাইরে থেকে অনেক গরু এসেছে, যার কারণে এই রোগটা আসলে একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে এলাকায়। তো আমাদের লোকবল স্বল্পতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্রতিদিনই শত শত খামারিরা আসেন এই পশু হাসপাতালে চিকিৎসার জন্য, কিন্তু একজন মাত্র ডাক্তার থাকার কারণে তারা কিন্তু সঠিক চিকিৎসা নিতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন যারা চিকিৎসা নিতে আসছেন এই সকল মানুষ। শাহ আলী, দীপ্ত সংবাদ, বরগুনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা হবে আজ। তেহরানে ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় এই নামাজ হবে। শনিবার থেকে কফিনগুলো রাখা হয়েছে মসজিদ কমপ্লেক্সে। মসজিদটি সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ সারাদিন খামেনির মরদেহ শ্রদ্ধা জানাতে পারবে সবাই। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে জানাজার মিছিল হবে। এটি তেহরানের ইতিহাসের সবচেয়ে বড় শোক মিছিল হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে এবং বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।